এই 16 জনকে 8 তারিখেই সেনা হেফাজতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের গুরুতর অভিযোগে সাবেক ও বর্তমান মিলিয়ে সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এই আদেশের পরিপ্রেক্ষিতে বর্তমানে কর্মরত 15 জন সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকার ঢাকা সেনানিবাসের একটি নির্দিষ্ট ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই ঘটনাগুলো দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন প্রশ্ন উকি দিচ্ছে। এই 15 কর্মকর্তার প্রকৃত অপরাধ কি, তাদের কি ধরনের সাজা হতে পারে, তারা কি আসলেই সেনা হেফাজতে আছেন নাকি তাদের নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করা হয়েছে? 5 আগস্টের ঘটনার পর আওয়ামী লীগের 600 এর বেশি পদধারী নেতা, এমপি ও মন্ত্রী যারা খুন ও সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ, তারা সেনা হেফাজতে থেকেই নিরাপদ প্রস্থান পেয়েছেন বলে দাবি করা হয়। এই প্রেক্ষাপটে গুম ও খুনের সাথে জড়িত 15 জন সেনা কর্মকর্তা একই ধরনের নিরাপদ প্রস্থান পাবেন না তার নিশ্চয়তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে এই 15 সেনা কর্মকর্তা সত্যি সেনানিবাসে আছেন নাকি এরই মধ্যে পালিয়ে গেছেন। এমন পরিস্থিতিতে সেনা হেফাজতে থাকা অভিযুক্ত কর্মকর্তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সারা দেশে তীব্র বিতর্ক চলছে। গত শনিবার সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে শুধুমাত্র অভিযোগপত্রভুক্ত আসামি হওয়া মানেই অপরাধী প্রমাণিত হওয়া নয়। সে কারণে বিচার চলাকালীন অভিযুক্ত কর্মকর্তারা সেনাবাহিনীর হেফাজতে থাকবেন নাকি পুলিশের কাছে হস্তান্তর করা হবে তা শুরুতে স্পষ্ট করেনি সেনাবাহিনী। তবে ক্যান্টনমেন্টের একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণার পর ধারণা করা হচ্ছে সেখানেই ওই কর্মকর্তাদের রাখা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে যে আইন অনুযায়ী কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে তাকে পুলিশের মাধ্যমেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম উল্লেখ করেছেন, অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালের আইন অনুযায়ী হবে এবং বিচার চলাকালীন তাদের আদালতে হাজির হতে হবে। যদিও অভিযুক্ত কর্মকর্তাদের বিচার পদ্ধতি নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আইনজীবীরা বলছেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার নিয়ে যদি কোনো জটিলতা তৈরি হয় তাহলে ট্রাইব্যুনাল সেনাবাহিনীর লিগ্যাল টিমের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নিতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী হাসনাত কায়ুমের মতে, প্রাথমিকভাবে তারা অভিযুক্ত হয়েছেন। প্রাথমিক তদন্তে অভিযোগ সঠিক মনে হলে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়, যার মানে তাদের বিরুদ্ধে বিচার শুরু হতে পারে। এই আইনজীবী আরও জানান, প্রাথমিকভাবে অভিযোগপত্রভুক্ত হওয়ার পর সাধারণত তাদের চাকুরিতে থাকার সুযোগ থাকে না। তবে যদি চূড়ান্তভাবে খালাস পান তখন তারা চাকরিসহ ক্ষতিপূরণ পেতে পারেন। তবে এই কর্মকর্তারা যে দুধে ধোয়া তুলসী পাতা নন তার প্রমাণ মেলে একজন কর্মকর্তার পলায়নের ঘটনায়। গত শনিবারের সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছিলেন, 8 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যম থেকে তথ্য জানার পরপরই এলপিআর এর একজন সহ মোট 16 জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। এই সেনা কর্মকর্তা জানান, ওই 16 জন কর্মকর্তার মধ্যে মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকিদের সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হাকিমুজ্জামান সেদিন বলেছিলেন, 9 তারিখে মেজর জেনারেল কবির আহমদ আইনজীবীর সাথে দেখা করার জন্য বাসা থেকে বের হন, কিন্তু এখন পর্যন্ত আর পরিবারের সাথে যোগাযোগ করেননি। সেই হিসেবে তিনি একজন অবৈধ অনুপস্থিতি হিসেবে রয়েছেন। অবৈধ অনুপস্থিতি ঘোষণা করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদ্ধতিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সেনা কর্মকর্তা কবির আহমদ যেন দেশের বাহিরে যেতে না পারেন সেজন্য দেশের সকল স্থল, সমুদ্র ও বিমানবন্দরে জানানো হয়েছে। একই সাথে তার গ্রামের বাড়ি নেত্রকোনায় লোক পাঠানো হয়েছে বলেও সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে জানায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, আইসিটি আইন অনুযায়ী কেউ যদি অনুপস্থিত থাকে তাহলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। প্রসিকিউটর গাজী এম.এইচ তামিম জানান, যদি তাদের খুঁজে না পাওয়া যায় তখন কেন তাদের পাওয়া যাচ্ছে না তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে রিপোর্ট দিতে বলা হবে। তিনি আরও বলেন, এরপর রিপোর্ট আসলে তাদের অনুপস্থিতিতে বিচার শুরু হবে এবং তাদের পক্ষে একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে।
একই প্রক্রিয়ায় বর্তমানে অনুপস্থিত থাকা অবস্থায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে চলছে। গত 8 অক্টোবর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরই এক সংবাদ সম্মেলনে 15 জন কর্মরত সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। ওই দিন আর্মি অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানিয়েছিলেন, 2টি মামলার মোট 30 জন আসামির মধ্যে 25 জনই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 1 জন LPR গেছেন এবং বর্তমানে কর্মরত রয়েছেন 15 জন। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সেনা কর্মকর্তাদের হেফাজতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তখন অবশ্য প্রশ্ন ছিল, হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের কি পুলিশের কাছে হস্তান্তর করা হবে নাকি সেনা হেফাজতে রাখা হবে? যদিও শনিবারের সংবাদ সম্মেলনে সেই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর মেলেনি সেনাবাহিনীর পক্ষ থেকে। এমন অবস্থার মধ্যে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ। এতে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি 1898 এর ধারা 541(1) এর ক্ষমতা বলে এবং দি প্রিজন অ্যাক্টের ধারা 3 এর বি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং নম্বর 54কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো। এতে আরও জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। সরকারের প্রজ্ঞাপনে সেনানিবাসের ওই ভবনটিকে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হলেও সেটিকে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের স্থানান্তরের উদ্দেশ্যে করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। গত 8 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আগামী 22 অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিল। এরপরই গত 11 অক্টোবর সেনাবাহিনীর পক্ষ থেকে সাবেক ও LPR যাওয়া 15 কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণার পর ধারণা করা হচ্ছে সেখানে রাখা হতে পারে হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তাদের। এরপরে তাদের পরবর্তী বিচার প্রক্রিয়া কিভাবে হবে সেটি নিয়েও প্রশ্ন দেখা যাচ্ছে। এই প্রশ্নের উত্তরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, অভিযুক্ত কর্মকর্তাদের বিচার করা হবে ট্রাইব্যুনালের আইনেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, পরবর্তী প্রক্রিয়া হবে যেভাবেই হোক অভিযুক্ত কর্মকর্তাদের ট্রাইব্যুনালের সামনে আসতে হবে। এরপর তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনাল তাদের জেলখানায় পাঠাবে। তারা জামিনও চাইতে পারে, ট্রাইব্যুনাল চাইলে তাদের জামিনও দিতে পারে। ট্রাইব্যুনাল বলছে, পরবর্তীতে ওই কর্মকর্তাদের অভিযোগ গঠনের উপর শুনানি হবে। অভিযোগ গঠন করা হলে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হবে। সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের পর এ নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং পরবর্তীতে এই মামলার রায় ঘোষণা করা হবে। প্রশ্ন ছিল, বিচার চলাকালে যদি আসামিরা আদালতে হাজির না হয় কিংবা কেউ যদি পলাতক অবস্থায় থাকে তাহলে তাদের বিচার কোন প্রক্রিয়ায় হবে? এমন প্রশ্নের উত্তরে প্রসিকিউটর মিস্টার তামিম বলেন, যদি তারা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া কর্মকর্তারা ট্রাইব্যুনালে হাজির না হয় অথবা তাদের গ্রেফতার করা সম্ভব না হয় তাহলে তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে। প্রসিকিউশন জানিয়েছে, যদি তাদের খুঁজে না পাওয়া যায় কিংবা আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে না পারে তখন এই নিয়ে রিপোর্ট প্রদান করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। সব মিলিয়ে এই স্পর্শকাতর বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা চলছে। সেনা হেফাজতে থাকাটা কতটা নিরাপদ, নাকি তাদের কারাগারে নিয়ে আসা উচিত? প্রয়োজনে বিশেষ ডিভিশন দিয়ে হলেও এই নিয়ে আপনার যে কোনো রায় জানিয়ে দিন দর্শক। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।